বন্ধুরা, নামাজ পড়তে আর অনুমতির দরকার নেই, এই এক লাইনের রায় একসঙ্গে প্রশাসন, রাজনীতি আর ধর্মভিত্তিক ক্ষমতার বয়ানকে ধাক্কা দিল এলাহাবাদ হাইকোর্ট। রায়টি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি শুধু একটি নির্দিষ্ট ঘটনার নিষ্পত্তি নয়, বরং গত কয়েক বছরে রাষ্ট্রযন্ত্র যেভাবে ধর্মাচরণকে নিয়ন্ত্রণ, সন্দেহ আর দমননীতির ভেতর দিয়ে দেখতে শুরু করেছে, তার ওপর সরাসরি প্রশ্নচিহ্ন টেনে দিল। আজকের এই মুহূর্তে যখন ভোটার তালিকা থেকে নাম কাটার অভিযোগ, শরণার্থী বনাম নাগরিকের বৈষম্য, হেট স্পিচের রাজনৈতিক বৈধতা আর প্রশাসনিক নীরবতা একসঙ্গে দেশের গণতান্ত্রিক কাঠামোকে চাপে ফেলছে, ঠিক তখনই এই রায় নতুন করে জিজ্ঞেস করছে, এই দেশে ধর্ম মানে কি এখনও সংবিধান না প্রশাসনের অনুমতিপত্র? ঘটনাটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশের বরেলিতে জানুয়ারি মাসের ১৮ তারিখ। একটি গ্রামের একটি ব্যক্তিগত বাড়িতে কয়েকজন মানুষ একত্র হয়ে নামাজ আদায় করছিলেন। কোনো রাস্তা অবরোধ হয়নি, কোনো মাইক ব্যবহার হয়নি, কোনো সরকারি জায়গা দখল হয়নি। তবু পুলিশ পৌঁছল, প্রশাসন সক্রিয় হল, আর ১২ জনকে আটক করা হলো এই অভিযোগে যে তারা অনুমতি নেয়নি। প্রশ্নটা ছিল সহজ: কার কাছ থেকে অনুমতি, কোন আইনের অধীনে, আর ব্যক্তিগত সম্পত্তিতে প্রার্থনার জন্য অনুমতি নেওয়ার বিধান কোথায় লেখা? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর প্রশাসনের কাছে ছিল না। ছিল শুধু অভ্যাস, ধর্ম দেখলেই নিয়ন্ত্রণ, বিশেষ করে সংখ্যালঘু ধর্ম হলে আরও বেশি করে। এই ঘটনাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছিল, আর সেখানেই এলো সেই রায় যেখানে আদালত স্পষ্ট ভাষায় বলল, ব্যক্তিগত সম্পত্তিতে ধর্মীয় প্রার্থনা বা সমাবেশের জন্য কোনো প্রশাসনিক অনুমতির প্রয়োজন নেই। এই রায় শুধু মুসলমানদের জন্য নয়, সব ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ খ্রিস্টান প্রার্থনা সভা, হিন্দু ভজন, শিখ পাঠ সবই সংবিধানের অধিকার, প্রশাসনের দয়া নয়। এই রায়ের তাৎপর্য এখানেই শেষ হয় না, কারণ গত কয়েক বছরে আমরা একের পর এক ঘটনা দেখেছি যেখানে ব্যক্তিগত ঘরে প্রার্থনা করাকেও ধর্মান্তরের ষড়যন্ত্র বলে দাগিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা দক্ষিণ ভারতের কিছু অংশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা সভায় হামলা, পুলিশের হস্তক্ষেপ আর অনুমতি দেখান জাতীয় প্রশ্ন যেন নিত্যদিনের অভিজ্ঞতা হয়ে উঠেছিল। আদালতের এই রায় সেই প্রবণতার ওপর সরাসরি আঘাত। কিন্তু প্রশ্ন উঠছে, এই রায় কি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে? কারণ আইন আর বাস্তবের মধ্যে যে ফাঁকটা তৈরি হয়েছে তা শুধু আদালতের নির্দেশে মুছে যায় না। প্রশাসনের মানসিকতা, রাজনৈতিক ইশারা আর ক্ষমতার অঙ্ক সব মিলিয়েই ঠিক হয় কোন আইন কতটা কার্যকর হবে। এখানেই এসে বিষয়টি যুক্ত হয়ে যায় দেশের অন্য প্রান্তে চলা আরেক বিতর্কের সঙ্গে। আসামে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ঘোষণা, কয়েক লক্ষ মিয়া মুসলমানের ভোটার তালিকা থেকে নাম কাটা হবে। কোনো তদন্ত শেষ হওয়ার আগেই, কোনো আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই এই ঘোষণা। প্রশ্ন উঠছে, ভোটাধিকার কি প্রশাসনিক খেয়াল খুশির বিষয় হয়ে দাঁড়াচ্ছে? নির্বাচন কমিশন নীরব, কেন্দ্রীয় স্তরে কোনো তৎপরতা নেই। অথচ একই সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ তুলছেন, লক্ষ লক্ষ ভোটারের নাম এআই ব্যবহার করে কেটে ফেলা হয়েছে, শুনানির সুযোগ না দিয়েই। এই দুই ঘটনা আলাদা মনে হলেও ভিতরে ভিতরে একটি সুতোয় বাঁধা। সেটি হল নাগরিক অধিকার বনাম রাষ্ট্রীয় ক্ষমতার নতুন ব্যাখ্যা। কোথাও ধর্মাচরণকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, কোথাও নাগরিকত্বকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে দিল্লির মজনুকার টিলার ঘটনাও আলাদা করে গুরুত্ব পাচ্ছে। প্রায় ২৫০টি পরিবার, প্রায় হাজারখানেক মানুষ যারা পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তারা বছরের পর বছর একটি ক্যাম্পে বসবাস করেছেন। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি উচ্ছেদের নোটিশ দেয়, বিষয়টি আদালতে যায়, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট উচ্ছেদে স্থগিতাদেশ দেয়। এই মানুষদের ক্ষেত্রে রাষ্ট্র বলছে তারা নিপীড়িত, তারা শরণার্থী, তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। কিন্তু প্রশ্নটা এখানেই থামে না, কারণ একই সময় আসামে বা দেশের অন্য অংশে এমন মানুষ আছেন যারা ৫ দশক ধরে এই মাটিতে বাস করছেন, অথচ নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। এনআরসি, ডিটেনশন ক্যাম্প, জমির অধিকার হারানো, এই বাস্তবতা তাদের নিত্যসঙ্গী। তখন প্রশ্ন ওঠে, নাগরিকত্বের মানদণ্ড কি ধর্মভিত্তিক হয়ে উঠছে? এই প্রশ্ন নতুন নয়। দেশভাগের সময়ে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিল ভারত। কে থাকবে, কে যাবে, এই সিদ্ধান্তের রাজনীতি আজও শেষ হয়নি। কিন্তু সংবিধান যে পথ দেখিয়েছিল তা ছিল ধর্মনিরপেক্ষতার। নাগরিকত্ব মানে ধর্ম নয়, জন্ম, বাস, আইন আর অধিকার। বন্ধুরা,
আজ যখন টেলিভিশন স্টুডিওতে দাঁড়িয়ে কেউ বলেন যারা পাকিস্তান বেছে নিয়েছিল তারা দেশপ্রেমিক নয়, তখন সেই বক্তব্য শুধু ইতিহাসের বিকৃতি নয়, বরং বর্তমান নাগরিকদের প্রতিও এক ধরনের হুমকি। কারণ দেশপ্রেমের সার্টিফিকেট যদি ধর্মের ভিত্তিতে দেওয়া হয় তাহলে সংবিধানের জায়গাটা কোথায়? এই আবহেই আসে আরেকটি মর্মান্তিক খবর। মহারাষ্ট্রে এক ব্যক্তি স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা অর্জনের জন্য নিজের ৬ বছরের কন্যাকে হত্যা করে, কারণ রাজ্যের ২ সন্তান নীতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে সেই চরম পথ বেছে নেয়। এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং নীতির অমানবিক প্রয়োগের প্রতিফলন। যখন নীতি মানুষের জীবনের ওপর এমন চাপ সৃষ্টি করে যে সে সন্তানকেই বোঝা মনে করে, তখন সেই নীতির মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখানেও রাষ্ট্র নীরব থাকে। নীতির সামাজিক প্রভাব নিয়ে কোনো আত্মসমালোচনা নেই, অথচ একই রাষ্ট্র ধর্ম, জনসংখ্যা, পরিবার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক ভাষণ দিতে পিছপা হয় না। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে: রাষ্ট্র ধীরে ধীরে নাগরিকের দৈনন্দিন জীবনে আরও গভীরে ঢুকছে। কখন সে কোথায় প্রার্থনা করবে, তার ভোটাধিকার থাকবে কিনা, তার নাগরিকত্ব কতটা বৈধ, তার পরিবারে কয়টি সন্তান থাকবে। অথচ এই হস্তক্ষেপের ক্ষেত্রে সংবিধানের সমতা, স্বাধীনতা আর মর্যাদার ধারণা ক্রমশ আড়ালে চলে যাচ্ছে। এলাহাবাদ হাইকোর্টের রায় তাই শুধু একটি আইনি নথি নয়, এটি একটি স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া যে ধর্মাচরণ রাষ্ট্রের অনুমতির বিষয় নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। আজ এই রায় এসেছে একটি নির্দিষ্ট মামলায়, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যারা বরেলিতে আটক হয়েছিলেন তাদের সম্মান, তাদের সময়, তাদের মানসিক ক্ষতির দায় কে নেবে? এখানেই এসে হেট স্পিচের প্রসঙ্গটি আবার সামনে আসে। যখন ক্ষমতাসীন দলের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একটি সম্প্রদায়কে লক্ষ্য করে কথা বলেন, তখন সেই বক্তব্যের আইনি পরিণতি কী? সরকার বলে আমরা হেট স্পিচের বিরুদ্ধে, কিন্তু নিজেদের লোকজন যখন সেই সীমা অতিক্রম করেন তখন নীরবতা নেমে আসে। এই দ্বিচারিতা শুধু রাজনৈতিক নয়, এটি প্রশাসনিকও। একদিকে আদালত বলছে ব্যক্তিগত প্রার্থনায় অনুমতি লাগে না, অন্যদিকে মাঠে প্রশাসন এখনও অনুমতির কাগজ খোঁজে। একদিকে সংবিধান সমতার কথা বলে, অন্যদিকে নাগরিকত্বের প্রশ্নে ধর্মের ছায়া লম্বা হয়। এই টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষের অভিজ্ঞতা শুধু বড় বড় রাজনৈতিক প্রশ্নে সীমাবদ্ধ নয়। কখনো তা বোর্ড পরীক্ষার হলে ১ মিনিট দেরি হওয়ায় দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো ছোট অথচ গভীর আঘাতও বয়ে আনে। জ্যামে আটকে পড়া এক ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কিন্তু প্রশাসনের নিয়ম নড়েচড়ে বসে না। অথচ একই শহরে রাজনৈতিক মিছিল, হুডিং লাগানো গাড়ি, সাইরেন বাজিয়ে চলা শোভাযাত্রা নির্বিঘ্নে এগিয়ে যায় পুলিশের প্রহরায়। এই বৈষম্যই প্রশ্ন তোলে, আইন কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার কাছাকাছি থাকলেই নিয়ম শিথিল হয় আর প্রান্তে থাকলে কঠোর? আজকের এই মুহূর্তে এলাহাবাদ হাইকোর্টের রায় একটি দরজা খুলে দিয়েছে, কিন্তু সেই দরজা দিয়ে আলো ঢুকবে কিনা তা নির্ভর করছে রাষ্ট্রের বাকি অঙ্গগুলোর ওপর। নির্বাচন কমিশন কি তার নিরপেক্ষতা প্রমাণ করবে? প্রশাসন কি ধর্ম দেখে আইন প্রয়োগ বন্ধ করবে? রাজনীতি কি হেট স্পিচের সুবিধা ত্যাগ করবে? এই প্রশ্নগুলোর উত্তর আজকের স্ক্রিপ্ট দেবে না, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নাগরিকের কাজ শুধু প্রশ্ন তোলা আর আদালতের রায়ের মতো মুহূর্তগুলোকে মনে রাখা, যাতে সংবিধান শুধু বইয়ের পাতায় না থাকে, বাস্তব জীবনেরও সঙ্গী হয়। বন্ধুরা, আজ নমাজ পড়তে অনুমতি লাগবে না এই বাক্যটি হয়তো আগামী দিনে আরও বড় এক বাক্যের সূচনা করবে। সেই বাক্যটি কি হবে, এই দেশের নাগরিক হতে অনুমতি লাগে না, নাকি ক্ষমতার রাজনীতি সেখানে নতুন কোনো শর্ত জুড়ে দেবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।